সংখ্যালঘুর উন্নয়নের কথা বলে, পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘুদের চোখের জল মুছিয়েছে, মাদ্রাসা শিক্ষার সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। এই দল ইমাম মুয়াজ্জিমের ভাতার ব্যবস্থা করেছে। এই দল ওবিসিদের চাকরির ব্যবস্থা করে কোটায় সংখ্যালঘুদের ঢুকিয়ে, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথে হেঁটে সংখ্যালঘুদের রিজার্ভেশন দিয়েছে। কিন্তু আজকে কেন হঠাৎ 2016 সালে 57 জন সংখ্যালঘু প্রার্থী ছিলেন, আজকে সেই সংখ্যালঘু প্রার্থী কমে 42-এ এসে পৌঁছে গেছে। যে কোনো রাজনৈতিক দল কাকে প্রার্থী করবেন, কাকে প্রার্থী করবেন না, সেটা সম্পূর্ণই সেই দলের ব্যাপার। কোন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা সে সম্পূর্ণ তৈরি করে। প্রার্থীর যদি বিরোধিতা করতে হয়, প্রার্থীর যদি সমালোচনা করতে হয়, তা করতে হবে নির্বাচনী কেন্দ্রে সেই প্রার্থীর। এই সমালোচনার জায়গা এটা নয়। কিন্তু যারা বিভিন্ন সময় বলছেন বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে, যারা বিভিন্ন সময় বিজেপির দল ভাঙানো খেলেন নামানোর জন্য বিজেপি বিরুদ্ধাচরণ করছেন, আজকে পাণ্ডবেশ্বরের প্রার্থী হয়েছেন। কারণ আপনারা জানেন জিতেন প্রসাদ তিওয়ারি এবং তার মেয়র ছিলেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। পাণ্ডবেশ্বরে যে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে, মাত্র 2 বছর আগেই তিনি এয়ারপোর্টে ধরা পড়েছিলেন লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র নিয়ে। সিআইএসএফ এর হাতে তিনি গ্রেপ্তার হন। আজকে এই দল তাকে এখানে প্রার্থী করেছে। বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ জেলার লাভপুর, হাসা, নলহাটিতে প্রার্থী দেখে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই দল নিজেদের কোথায় নিয়ে চলে যেতে চাইছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার খুন, বুটদখল, লুট, সংঘর্ষ, রক্তক্ষরণ এই সংস্কৃতির মধ্যেই আছে। এর বাইরে থেকে খুব একটা আমরা বেরিয়ে আসতে পারিনি। আর আজকে যে 10টির বেশি মামলা উইথড্র করবার জন্য নন্দীগ্রামের ক্ষেত্রে রাজ্য সরকারের যে সুপারিশ ছিল, এবং তাকে কেন্দ্র করে 2টি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলার শুনানিতে হাইকোর্ট অবজারভেশনে বলে দিয়েছেন যে তারা স্টে অর্ডার দিয়েছেন, মানে এটা প্রত্যাহার করা যাবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন রাজনৈতিক লড়াইয়ে পরাজিত, তৃণমূল কংগ্রেসের কাছে নতুন কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ফাঁকা স্লোগান যখন মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যাবার পরও বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস নতুন করে আর মানুষকে কোনো উন্নয়নের রাস্তা দেখাতে পারছেন না, রাজনীতির কোনো দিশা দেখাতে পারছেন না, অন্ধ কেন্দ্র বিরোধিতার মধ্যে দিয়ে, ভুয়ো অর্থনৈতিক ঘোষণার মধ্যে দিয়ে যখন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থাটাকে সম্পূর্ণ তলানিতে নিয়ে গেছেন, রাজ্য যখন 5 লক্ষ কোটি টাকার ঋণ জালে জর্জরিত হয়ে গেছে, যখন এ রাজ্যে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, এ রাজ্যে শিল্পের বান্ধত্ব দেখা দিয়েছে, যখন বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়েছে, সরকারের 5 লক্ষ শূন্য পদে নিয়োগকে শেষ করা যায়নি, যখন কন্ট্রাকচুয়াল লেভেলের মধ্যে দিয়ে বা বিভিন্ন সময় কন্ট্রাকচুয়াল সার্ভিসের মধ্যে দিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত জায়গায় আজকে এই সরকার শুধুমাত্র দলতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সরকার মানুষের কাছে মানুষকে ভীত সন্ত্রস্ত করে যাবার জন্য রাজনীতি চালাচ্ছেন, আক্রমণ করছেন। দল কাকে প্রার্থী করবে, দল 6 জন মন্ত্রীকে বাদ দেবে কি 60 জন নতুন মুখ নিয়ে আসবে, এটা নিয়ে বিতর্ক যারা করছেন আমার মনে হয় ঠিক করছেন। এটা সম্পূর্ণ সেই দলের ব্যাপার। দল কাকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার, এ নিয়ে বলার কারোর কোনো অধিকার নেই। কিন্তু বিষয়টা যখন পাবলিক ডোমেনে, যখন বলা হচ্ছে আবার বিধান পরিষদ তৈরি করব, আমরা বিজেপির পক্ষ থেকে খালি স্মরণ করিয়ে দিতে চাই পরিষদীয় সচিব বলে এখানে একটি পদ ঘোষণা করা হয়েছিল। একটু বিভিন্ন মানুষরা লাল নীল বাতির গাড়ি চেপে রাস্তায় নেমে পড়েছিলেন পরিষদীয় সচিব। তাদের ক্ষেত্র কি, তারা কি করবেন, তাদের এখতিয়ার কত, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সংবাদ মাধ্যমে আপনারা অনেক বিতর্ক তৈরি করেছেন, টক শো করেছেন, বিভিন্ন জায়গায় পোস্ট এডিটোরিয়াল লেখা হয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমে দিনের পর দিন প্রকাশিত হয়েছিল। কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপে এই পরিষদীয় সচিবের পদ সরকার বাতিল করতে বা মেনে নিতে বাধ্য হয়েছিল। আজকে আবার সেই পুরো কল নিয়ে আসা হয়েছে কিছু মানুষের সামনে, প্রবীণ মানুষের সামনে। আজকে আবার তারা বলছেন কি
এখানে বিধান পরিষদ তৈরি করবেন। যে বিধান পরিষদ দীর্ঘদিন উঠে গিয়েছিল সেটা থাকার প্রয়োজনীয়তা আছে কি প্রয়োজনীয়তা নেই এ নিয়ে বিতর্ক চলতে পারে, এ নিয়ে প্রত্যেক দল তার মতামত দিতে পারে, কিন্তু নির্বাচনের আগে নিজেদের দলীয় প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে বিধান পরিষদ গঠন করব এই কথা বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করা হলো না, কিছু ওই নাম কাঁচি হয়ে যাওয়া তালিকা থেকে যারা নাম কাঁচি হয়েছে তাদের আশ্বস্ত করা গেল। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ বিশ্বাস করবে। আমরা খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ শুনে দিয়েছেন এবং চ্যালেঞ্জ নিজে গ্রহণ করেছেন। তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে, যে পরিবারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেছিলেন, তিনিও তার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব ফলাফলের জন্য। তবে নিশ্চিত যে পরিবর্তন যখন আসে, সারা রাজ্যে বিজেপির বিভিন্ন মিটিং মিছিল জনসভায় যে স্বতঃস্ফূর্ত জনজোয়ার দেখা যাচ্ছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে এবং আগামী 7 তারিখে প্রধানমন্ত্রী যে জনতার সমাবেশে ভাষণ রাখবেন, তিনি যে এজেন্ডা তৈরি করবেন, তাকে ঘিরে হয়তো রাজনীতি আবর্তিত হবে, কিন্তু অধীর আগ্রহে এই লড়াইয়ের দিকে চেয়ে থাকবেন। আমরা বিশ্বাস করি যখন পরিবর্তনের সূচনা হয় তখন কিন্তু আর মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কিংবা ক্যাবিনেট রাজ্যমন্ত্রীকে কোনো ফারাক করা হয় না। পরিবর্তন যখন হয় বা সার্বিক পরিবর্তন যখন আসে, সেই পরিবর্তনের ঝড়ে কিন্তু অনেকেই উড়ে যান, উড়ে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি এবং আমরা বিশ্বাস করি প্রার্থী তালিকা নিয়ে কোনো সমালোচনা নয়, আমরা আমাদের কতগুলো রাজনৈতিক প্রশ্ন তুললাম। ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা সরকার গঠন করব। 7 তারিখের ব্রিগেড একটি ভিন্ন কারণে ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। 7 তারিখের ব্রিগেডে যেরকম কিছু মানুষের উজ্জ্বল উপস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা শুরু হয়ে গেছে, বিভিন্নভাবে দেখাচ্ছেন, কিন্তু আমরা বিশ্বাস করি আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রাম থেকে যে মানুষটি প্রায় 4 দিন কষ্ট করে ব্রিগেডে এসে পৌঁছবেন, কিংবা আমাদের গোসাবা ক্যানিং পেরিয়ে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ 5টা নদী পেরিয়ে যে মানুষটি ব্রিগেডে এসে উপস্থিত হবেন, তার উপস্থিতি অনেক বেশি উজ্জ্বল থাকবে। তাই সকলকে পাথেয় করে নিয়ে বিজেপি যে আসল পরিবর্তনের যাত্রা শুরু করেছে তার প্রকৃত রূপ, এর সূচনা আগামী 7ই মার্চ ব্রিগেডে থাকবেন। আবার আমি দলের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যমকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রমিকদা, আজকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং তারপরে আরাবুল ইসলাম তিনি নিজের পার্টি অফিস নিজে ভেঙে আগুন লাগিয়ে দিয়েছেন, কি বলবেন? না, আপনাদের বিজেপিতে আসছে কিনা এটাও জিজ্ঞেস। আমি সখাত সলিলে ডুবে মরি মাগো দোষ কারণ নয় আমার, তৃণমূলই পারে। আসলে যে যে সংস্কৃতি থেকে যার জন্ম হয়েছে, রাজনৈতিক জন্ম, এটা তো একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, সে সেখানেই ফিরে যায়। তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল না, তৃণমূল ছিল সিপিআইএম বিরোধী প্ল্যাটফর্ম। তাই 2011 সালে যেদিন সিপিএম ফিরে যায়, সেদিন কার্যত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়, ডাইলিউটেড হয়ে যায় তাদের স্ট্যান্ড। এবার এই 10 বছর দীর্ঘ সময় তারা পথ অতিক্রম করেছে, করে যেখান থেকে শুরু করেছিল শূন্য, তখন ওখানে তৃণমূলের অফিসে, কংগ্রেসের অফিসে, বিজেপির অফিসে আগুন লাগতো, এখন ঘুরে এসে নিজেরাই নিজেদের অফিস চালিয়ে দিয়েছে। শ্রমিকদা, মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন যে আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছি, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, শান্তি সম্প্রীতি একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে আনতে, বাংলা সুরক্ষিত, মা বোনেরা সুরক্ষা আনতে পারে, শুধু তৃণমূলই সুরক্ষা আনতে পারে, কি বলবেন? এটা তো স্বাভাবিকই তিনি বললেন, কিন্তু তিনি সুরক্ষা দেওয়ার জন্য, বাংলার সুরক্ষা দেওয়ার জন্য, তিনি তার দলের সুরক্ষা দেওয়ার জন্য নির্বাচন ঘোষণার 7 দিন আগেই তিনি অপোনেন্টের পেনাল্টি বক্স ছেড়ে, তাদের হাফ লাইন ছেড়ে নিজের হাফ লাইন থেকে পিছিয়ে পেনাল্টি বক্সে চলে এসেছে। এখন যে ক্লাবে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছেন, হঠাৎ সেই ক্লাব যদি জানতে পারে
যে রোনাল্ডো কালকে সম্পূর্ণ নিজের পেনাল্টি বক্সে দাঁড়িয়ে থাকবেন, তাহলে সেই টিম ম্যানেজমেন্ট কোথায় যাবে, সেই প্লেয়ারদের মনোবল কোথায় থাকবে, আর তার যে অনুগামী, তার যে দর্শক বিভিন্ন গ্যালারি মানে উন্মাদনায় ভরে দেবেন, তারা কি করবে, এটাও মানুষ বুঝতে পারছে। দাদা, নন্দীগ্রামের নির্বাচন কতটা চ্যালেঞ্জপূর্ণ বিজেপির কাছে? চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী ছুড়েছে। নন্দীগ্রামের ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে যার বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন, তিনি তার পুত্র সম। নন্দীগ্রাম আন্দোলন এর নাম আর তার নাম কার্যত সিনোনিমাস। যিনি দীর্ঘদিন ওখানে আন্দোলন করেছেন এবং ওই আন্দোলনের মধ্যে দিয়ে যা চূড়ান্ত রাজনৈতিক উত্থান সম্ভব হয়েছে, যার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন, তিনি ওই দলের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, অনেক দায়িত্বপূর্ণ পদে ছিলেন। তাই তার বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন এবং যার বিরুদ্ধে ছুড়েছেন তিনি বলেছেন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, আমাকে যদি দল প্রার্থী করে তাহলে 50,000 ভোটে জিতবো, হারাবো, আর যদি অন্য কাউকে প্রার্থী করেন তাহলেও আমি সেখানে থেকে 50,000 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেবো। এবার অপেক্ষা। চলে যাওয়াটাকে কিভাবে দেখছেন ভবানীপুর থেকে নন্দীগ্রাম? আমরা প্রথমেই বলেছিলাম ভবানীপুর বলুন। তৃণমূলের কাছে, ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী, ভবানীপুরের মানুষ দীর্ঘদিন মুখ্যমন্ত্রীকে সমর্থন দিয়েছে, তাকে সহযোগিতা করেছে। মুখ্যমন্ত্রী বেলা শেষে ভবানীপুর ছেড়ে চলে গেলেন, তাহলে দুটো কারণ হতে পারে। তার প্রথম কারণ হচ্ছে ভবানীপুর আসনটি অনিশ্চিত আসন ছিল। ভবানীপুর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র। প্রাচীন কলকাতা বলতে যেটা বোঝায় কাশীপুর থেকে ভবানীপুর, তার মধ্যেও ভবানীপুর একটু আধুনিক। সেই ভবানীপুরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রের সচেতন মানুষের সামনে তৃণমূল কংগ্রেস কার্যত প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বা করতে চাইছে না, সেজন্যই মুখ্যমন্ত্রী চলে যাওয়া। এটা আমাদের অবজারভেশন, আমার অবজারভেশন বা আমাদের সেটাই। সবিতা, ব্রিগেডে কোন কোন উজ্জ্বল মুখ উপস্থিত থাকবে? ব্রিগেডে বললেন ব্রিগেডে আমি তো বললাম, ব্রিগেডে পশ্চিমবঙ্গের সমস্ত বুথের অংশগ্রহণ থাকবে। ক্ষেত মজুর, কর্মহীন শ্রমিক, টেটের জন্য দীর্ঘদিন বসে থাকা, নিজের জীবনের 5-7 বছর শেষ করে ফেলে দেওয়ার চাকরির পরীক্ষার্থী, বেকার যুবক, সরকারি কর্মচারী থেকে শুরু করে খেলোয়াড়, অভিনেতা, আপনারা যেগুলো চান আর কি, গায়ক, কবি, সবাই মানে সামগ্রিক একটা সমাজে উপস্থাপনা। অভিনেতা কারা কারা থাকবে? অনেকগুলো নাম ঘুরছে, এরকম তো থাকবে। অভিনেতা কারা কারা থাকবে? অনেকগুলো নাম তো ঘুরছে। বলেন না একটু অন্য ধরনের হবে। অন্য ধরনের মানে তো পুরো মানে অন্য ধরনের মানে তো তৃণমূল কংগ্রেসের মঞ্চটাও তো অন্য ধরনের। এই যে আমাদের হারানোর জন্য 9টা দলের ব্রিগেড হয়েছিল, মুখ্যমন্ত্রী ছিলেন 9 দলের সামনে, সেটা তো অন্য ধরনের ছিল, এটাও একটু অন্য ধরনের। অভিনয় যে ভালো অভিনয় করে পৌঁছতে পারবেন মঞ্চে। সবিতা, মিঠুন চক্রবর্তী থাকতে পারে বলে একটা জল্পনা ছড়িয়েছে, এরকম কোনো সত্যতা আছে? থাকতে পারে মিঠুন চক্রবর্তী? দেখুন, যার যত বেশি ফ্যান তারা তাকে সবসময় দেখতে চায়, তাকে রূপলী পর্দায় দেখতে চায়, এখন জীবন্ত দেখতে চায়, একুশ তো থাকবে। তুমি যখন দেখতে চাইছো হয়তো তোমার দেখতে পাবে, এরকম কি করে বলবো। শ্রমিকরা তৃণমূলের প্রার্থী তালিকায় 79 জন এসসি আর 17 জন এসটি, 50 জন মহিলা, 42 জন সংখ্যালঘু, কি বলবেন? 79 জন এসসি আর 17 জন এসটি প্রার্থী, 50 জন মহিলা, 42 জন সংখ্যালঘু, কি বলবেন? সংখ্যালঘু কমে গেছে, 57 ছিল 42 চলে। হ্যাঁ, কিন্তু এসসিটা অনেক বেড়েছে, 79 জন হয়েছে। ওরা মনে করেছেন ওদের প্রার্থী তালিকা নিয়ে আমাদের কিছু বলার নেই, যেহেতু প্রতিদিন আমাদের সম্পর্কে বলছেন যে আমরা সংখ্যালঘু বিরোধী, মুসলমানদের খুন করার কাজ, আগুন লাগানো কাজ, হ্যাঁ, দাঙ্গা লাগানো কাজ, এইসব প্রতিদিন বক্তৃতা করছেন বলেই তার প্রেক্ষিতেই আমরা এইসব উচ্চারণ করলাম। মানে তার প্রার্থী, তিনি কাকে প্রার্থী দেবেন, তার প্রার্থী সোনালী গুহ অনেক কাঁদছেন, আমাকে ফোন করে বিভিন্ন জায়গা থেকে টুইট করছে, সোনালী গুহ, নান্টু পাল এরা বিধ্বস্ত। এটা হতেও পারে, তো আমার দলও হতে পারে। একজন আশা করেছিলেন, ভেবেছিলেন প্রার্থী হবে, তারপর তাকে প্রার্থী করা হলো না। মানুষ তো তার আবেগে লাগতো, শেষ লস হলো, কান্নাকাটি করতে পারে, সেটা সম্পূর্ণ এদের।
মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যারা টিকিট পেলেন না তাদেরকে বিধান পরিষদে নিয়ে আসবেন। আরে পরিষদীয় সচিব তো করেছিলেন, ভুলে গেলেন আপনারা? লাল নীল বাতির খেলা দেখলেন না? আবার করবেন, উনি কথা দিয়েছেন। হাইকোর্ট তো আটকে দিল। লাল নীল সবুজের যে মেলা বসেছিল তখন পরিষদীয় সচিবের নামে, হাইকোর্টই তো সেটা বন্ধ করলো। কোর্টের ইনভেনশন মানে ইন্টারভেনশন। সরকারের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্ত, সে স্কুল শিক্ষকের চাকরি হোক, গ্রুপ ডি হোক, বা এ ধরনের কোনো সিদ্ধান্ত, সব সময় তো বিষয়টা কোর্টের কাছে চলে গেছে। এই আজকেও আবার হলো, আজকেও নন্দীগ্রামের মামলা প্রত্যাহার করা নিয়ে হাইকোর্ট তার অবজারভেশন দিয়ে দিল। অ্যাকচুয়ালি এদের এটা যেটা করতে পারতেন তারা, যে 5 বছর আগে থেকে একটা অন্য মন্ত্রক তৈরি করতে পারে, বিচার বিভাগীয় মন্ত্রক। তাদের কাজ হচ্ছে ওই হাইকোর্টের সামনে ওখানে একটা অফিস করে দেখাশোনার ব্যবস্থা করা। সেটা করেনি বলেন। আপনাদের প্রার্থী তালিকা কবে দেরি হচ্ছে? ঠিক সময়, ঠিক সময়টা কখন? ঠিক সময় সব যখন দল তো বের করে দিল। সব দল প্রার্থী তালিকা আমরা কখন, এটা তো স্ট্র্যাটেজি, এটা তো হরিনাম সংকীর্তনের দল না। কোনো বিতর্ক হচ্ছে নাকি? কোনো বিতর্ক হবে না। আমরা ঠিক সময় আমরা সুবিধা টলিউডের একঝাঁক তারকা আজকে প্রার্থী হয়েছেন, যারা সদ্য তৃণমূলে জয়েন করেছেন তারাই আবার আজকে প্রার্থী হয়েছে। হতেই পারে। টলিউডের যারা তালিকা, তাদের তো রাজনৈতিক মতামত আছে, তাদের বক্তব্য আছে, তাদের উজ্জ্বল উপস্থিতি আছে, তাদের 10 বছরের উন্নয়নের স্পর্শ আছে। তারা এসেছেন, তারা মনে করেছেন আরো উন্নয়ন হবে, দলে হ্যাট্রিক করবে তৃণমূল কংগ্রেস, তারা এসেছেন। তৃণমূল থেকে যারা টিকিট পাননি তাদের জন্যই কি অপেক্ষা করার জন্য কি প্রার্থী তালিকা দেরিতে প্রকাশ করছেন বা এরকম কোনো ব্যাপার? আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত, প্রার্থী তালিকার কাজ 99% শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কিছু বিশেষ মানুষের উপস্থিতি, সংসদীয় বোর্ডের উপস্থিতির প্রয়োজন আছে। আমাদের প্রতিবারই একটু দেরিতে হয়, আমরা দেরিতে শুরু করি। সারা দেশের চিত্র দেখবেন, কংগ্রেসের পরে আমাদের প্রার্থী তালিকা বেরো, এরকম নয় যে ওদের দলের লোকে টিকিট দেবো। যারা যারা আসার তারা এসে গেছে, আরো অনেকে ওয়েটিং এ আছেন, আবার অনেকে আসছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বা পার্টি তাদের করাবে না, তাদের বলে দেওয়া হয়েছে। সেটা অপেক্ষা করে দেখুন। এরকম নয় যে আমাদের মানে বসে আছে, এতটা দুর্বল কি দল। করছেন যারা বাদ পড়েছেন তারা কি কেউ যোগাযোগ করছেন? যারা এই মুহূর্তে এই তালিকায় নাম আছে তাদের মধ্যে যোগাযোগ করছেন, এরকম নাম। সুমিতা, আজকে যে তৃণমূলের, এটা আমি যখন বললাম দায়িত্ব নিয়ে বলছি, যারা এই তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যেও কয়েকজন যোগাযোগ করেছেন। সুমিতা, আজকে যে প্রার্থী তালিকা তৃণমূলের ঘোষণা করা হয়েছে, 5 জন মন্ত্রী তারা বাদ পড়েছেন। তার মধ্যে হেভিওয়েট মন্ত্রী অমিত মিত্রর মতো মন্ত্রী তারা এবারে তাদের টিকিট দেয়নি। কি বলবেন এই বিষয়টা? দেখুন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান থেকে, মানে তিনি তো কোনো প্যারাসুটে করে নেমে আসেননি, তিনি আমাদের সমাজের মধ্যেখান থেকে সংঘর্ষ করে সিপিআইএম এর মধ্যে একটা দুর্দণ্ড প্রতাপ সংগঠনের বিরুদ্ধে লড়াই করে এবং কংগ্রেসের আভ্যন্তরীণ ছুরিকাঘাত খেয়ে তিনি আজকে ওই জায়গায় পৌঁছেছিলেন এবং বহু মানুষ তার তৈরি করা মঞ্চে উঠে পড়েছিলেন। তখন তার জায়গায় যাকে মনে হয়েছিল তিনি নিয়েছেন, যাদের যাদের উঁচু মঞ্চ দিয়েছিলেন তারা ততটাই নিচুতে মোটামুটি দলটাকে এবং তাকে ফেলে দিয়েছিলেন। এটা আমরা বিরোধী হিসেবে বলতে পারি, কিন্তু দলে কাকে তিনি রাখবেন, কাকে প্রার্থী করবেন কি কাকে করবেন না, এটা আমরা কোনো সময় এটা নিয়ে মন্তব্য করা কোনো, আমার মনে হয় কোনো নৈতিক অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। যেহেতু আপনি অর্থমন্ত্রীর নামটা করলেন, সেটা আমরা এটুকুনি বলতে পারি যে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার অন্যতম তার জন্য যিনি ভাগিদার তার নাম হচ্ছে অমিত মিত্র। প্রায় 30 জনের কাছাকাছি যারা পুরনো তৃণমূল দল করতে বিধায়ক ছিলেন বা যারা মন্ত্রী ছিলেন, প্রায় 28 থেকে 30 জনের মতো, এরা অনেকেই কার্ডজেন টিকিট পাননি বলে, এদের জন্য কি হাত বাড়িয়ে দেবেন আপনারা? মানে আপনারা তো বলেছেন বন্ধ করানোর জন্য, আপনারা তো বলেছেন আপনাদের দরজা খোলা। আমরা তো বলেছি নেতা যদি নীতি ভুলে আসে, কেউ যদি প্রায়শ্চিত্ত করতে আসে, কেউ যদি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে আসে, কেউ যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষ যে উন্নয়নের যোগ্য চলছে তাতে সামিল হতে আসে, সোনার বাংলা করতে আসে, তাকে দলের স্বাগত। কিন্তু এখানে এসে দল যেভাবে চাইবে সেভাবেই চলতে হবে। আর তোমার এত কষ্ট কেন বলো, 28 জন কান্নাকাটি করছে, এই যে মানুষগুলো কাঁদছে না, তোমরা জোর করে করে তাকে কান্নাকাটির কথা বলছো। এতদিন ছিল 10 বছর তো ভালোই ছিল, এখন কেন হবে? মুখ্যমন্ত্রী বলেছেন খেলা হবে, দেখা হবে, জেতা হবে, কি বলবেন?
ভোটের পরে দেখা হবে। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বিগত যে কটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের থেকে আগামী নির্বাচনটা ওনার কাছে লড়াটা অনেক বেশি সহজ, কি বলবেন? অন্যান্য নির্বাচনগুলো বিগতকালীন নির্বাচনগুলো অনেক বেশি কঠিন ছিল, আগামী নির্বাচনটা অনেক বেশি সহজ ওনার কাছে, ওনার জেতার পথ। না, এটা তা বলেনি, বলেছে এটা হচ্ছে স্মাইলি নির্বাচন। স্মাইলি হ্যাঁ, খুব সফট সফট, এটা উনি বলেছেন, কি বলবেন? সবসময় স্মাইলি থাকে, চোখের জল হালকা থাকলেও কিন্তু স্মাইলি থাকে। জীবনে যখন শেষ ইনিংস করে মানুষ খেলেন, লড়াই সচিনকে আমরা খেলতে দেখেছি, অনিল কুম্বলেকে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখেছি, মানুষের পিঠের উপর চেপে কি সুন্দরভাবে তাকে নিয়ে গেছে। মানে চোখের নিচে থমকে আছে অনেকখানি চোখের জল, চোখের উপর রঙ্গ, কত হালকা হাসির কথা বলে, এরূপ স্মাইল। সমিতি, আজকে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, এইটার সঙ্গে কি প্রার্থী বাছাই? না না, কোথাও কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে মোটামুটি ইলেকশনের সময় কিভাবে পোস্টার মারা হবে, কোথায় কোথায় ফ্লেক্স ব্যানার লাগবে, কার কত কাঁধে করে বাঁশ বইতে পারবে, কে কত মার খেতে পারবে, তার সমিতা, এই যে আপনাদের প্রার্থী বাছাই করে বা তালিকা প্রকাশ করতে যে সময়টা দেরি হচ্ছে, তাতে কি প্রচারের সময়টা কমে যাচ্ছে না প্রতিটা দফায়? আমাদের দল 365 দিন রাজনীতি, আমাদের দলের রাজনীতির কারণে তৃণমূল কংগ্রেসকে প্রতিদিন সকাল 11টায় প্রেস কনফারেন্স করতে হয়। আমাদের রাজনীতির কারণে মুখ্যমন্ত্রীকে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াতে হয়। আমাদের রাজনীতির কারণেই দেখতে পেয়েছ 50 বার মিলে খালি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী 50 বার আসছিলেন করে জেপি নাড্ডা। আমাদের কাজের কোনো শেষ নেই। আমাদের মোটামুটি প্রত্যেকটা কর্মীর 5-10 কেজি করে ওজন কমে গেছে। এই গত 1 বছরের যাবৎ ধারাবাহিক পরিশ্রম এখানে চলেছে। আমাদের তো 365 দিনের কাজ, প্রার্থী কি হবেন শুধু নিমিত্ত মাত্র। লক্ষ্য হচ্ছে একটাই, সবাই দেখছেন এই মুহূর্তে ভারতবর্ষের যে পলিটিক্যাল আইকন, যিনি একটা প্যারাডাইম শিফট করে দিয়েছেন, সেই নরেন্দ্র মোদী প্রার্থী উপলক্ষ মাত্র, দলের প্রতীক বিদ্যমান। দল 365 দিন কাজের মধ্যে আছে, 24x7। তোমাদের যেরকম লেখা হয় চ্যানেলের আগে, আমরাও ঠিক এভাবে প্রস্তুত। কেন 24x7? কারণ গভীর রাতে আমাদের আবার যখন আমরা বিশ্রাম নিই, তখন আমাদের বাড়ির গ্রামে গঞ্জে টালির চালে বড় বড় ইট পড়ে, তাহলে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে গিয়ে গাঁজা কেস দেয়। সেই জন্য আমাদের 24 ঘন্টা সক্রিয় থাকতে হয়। নির্বাচনের মুখে রাজ্যের মুখ্য সচিব ছুটি চলে গেছে, এটা নিয়ে কি বলবেন? উনি সূচনা করেছেন সরকারও ছুটিতে চলে যাবে, সেই জন্য মুখ্য সচিবও ছুটিতে চলে গেছে, পথ দেখিয়েছেন মহাজনগত সুপন্থা। মুখ্যমন্ত্রী বলছেন যে বিনা পয়সায় চাল দিচ্ছে বাংলা, গ্যাসের দাম 900 টাকা হয়েছে, সিলিন্ডার র্যালি করতে পথে নামছে। যেমন না, হঠাৎ কমে গেলে কি করবে? বলুন জিএসটি তে ঢুকিয়ে দিতে, পেট্রোল ডিজেল পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটি তে আনতে, সোনা জিএসটি তে আনতে। কেন্দ্র সরকার তো চায়, কিন্তু জিএসটি তে সরকারেরও 1 ভোট, মানে নরেন্দ্র মোদীরও 1 ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়েরও 1 ভোট, তারা সহমত হলেই হয়ে যাবে। আর না হলে তিনি যেটা পান সেটা উইথড্র করুন কিছুদিনের জন্য, ভোটের মধ্যে মানুষ একটু আনন্দে থাকুক, কম পয়সায় পেট্রোল ডিজেল পাবে, রান্নার গ্যাস পাবে, তার যে শেয়ারটা আছে ওটা তিনি উইথড্র করুন। সেন্ট্রাল ফোর্স, কেন্দ্র ফোর্স ভালোভাবে কাজ করুক, এটাই আমি চাই, কিন্তু দিল্লি থেকে যেন নিয়ন্ত্রণ না করা হয়। বিজেপি যা বলছে, বিজেপি পার্টি অফিস থেকে যা বলছে, কমিশন তাই কাজ করছে। মোটামুটি রাজ্য নির্বাচন কমিশনের আচরণ আমরা দেখেছি, গত পঞ্চায়েত নির্বাচন দেখেছি। রাজ্য নির্বাচন কমিশন কিভাবে আমাদের লিখে তোমাদের স্টেটমেন্ট করে যাওয়ার পরেও গভীর রাতে কোনো অজ্ঞাত কারণে তার বাড়ির বৈঠকখানায় 2-3 জনের সঙ্গে একটি বিশেষ ধরনের বৈঠক করবার পর সকালে কি করেছিলেন মানুষের জানা। যেভাবে রাজ্য নির্বাচন কমিশন চলেছে, ওভাবে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলছে না, ওরা ওই রকম চালাতে চাইছে, সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। চলো শেষ।